স্টুডেন্ট জীবনে এইচএস পরীক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ এবং তুমি যদি ইংলিশে আনসিন ভয় পাচ্ছ তবে চিন্তা করো না, আমার সঙ্গে তুমি কমপ্লিট করে নাও এই এবিটিএ বইটি, যেখানে তোমরা যদি আনসিনগুলো সলভ করে নাও তবে বলছি এইচএসে যত কঠিন আসুক না কেন, যেখান থেকে আনসিন আসুক না কেন, তোমরা আরামে সেগুলিকে কমপ্লিট করতে পারবে এবং ফুল নাম্বার নিয়ে আসতে পারবে। তবে আজ আমরা এবিটি এর সেট নাম্বার 3 এটিকে কমপ্লিট করতে চলেছি এবং আর 4টিও আজকে কমপ্লিট করে নেব। এবিটি এর সেট 3 এবং 4, এর আগে আমি সেট 1 এবং 2 করিয়েছি, যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। আজ আমরা সেট 3তে কোন আনসারটি করছি, সুনিতা উইলিয়ামস, যিনি একজন আমেরিকান অ্যাস্ট্রোনট অর্থাৎ মহাকাশচারী, তিনি স্পেসে গিয়ে মহাকাশে গিয়ে ফেঁসে গিয়েছিলেন, সেটা তাকে ফেরত কী করে নিয়ে আসা হলো, এই পুরো মিশনটা আমরা পড়বো। আর এখান থেকে আমাদের আনসিন আসতে পারে, কারণ খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা একটা বলতে গেলে নিউজ ছিল। ওকে, তো সুনিতা উইলিয়াম ছিলেন না, আছে এখনো, অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট অফ ইন্ডিয়ান অরিজিন। তিনি হচ্ছেন একজন আমেরিকার মহাকাশচারী, তার কিন্তু জন্মসূত্র ভারতবর্ষে। অরিজিন মানে কি, সূত্র অথবা উৎস বোঝায়। হ্যাড বিন স্ট্র্যান্ডেড ইন স্পেস ওভার 9 months। তিনি স্ট্র্যান্ডেড, আটকে ছিলেন মহাকাশের মধ্যে 9 মাসেরও বেশি। ওভার মানে কি, 9 মাসেরও বেশি। শি ওয়াজ জয়েন্ড বাই দ্য অ্যাস্ট্রোনট বুচ উইলমার। তার সঙ্গে আরেক মহাকাশচারী ছিল যার নাম বুচ উইলমার, হু হ্যাড বিন অন এ মিশন সিন্স জুন 5th 2024। তিনিও, সেই বুচ উইলমার কিন্তু গিয়েছিল মহাকাশে জুন 5, 2024-এ, ফর এ শর্ট ডিউরেশন, শুধুমাত্র কিছু স্বল্প মেয়াদের জন্য তিনি গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে বুচ উইলমার ফেসে যান। ওয়াইল নাসা ইনিশিয়ালি মানে হচ্ছে প্রাথমিকভাবে, নাসা প্রাথমিকভাবে অ্যাটেম্পটেড, চেষ্টা করলো টু ব্রিং দেম বোথ ব্যাক টু আর্থ। নাসা চেষ্টা করলো দুজনকেই সেই পৃথিবীতে আবার ফিরিয়ে আনার মহাকাশ থেকে। দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু নাসা সেটা করতে পারলো না। এবার নাসা হচ্ছে আমেরিকাতে যেই সংস্থা থেকে রকেট ছাড়া হয় মহাকাশের জন্য। তারপর আমেরিকার আরেক রকেট সংস্থা আছে স্পেস এক্স, যার মালিক হলো এলন মাস্ক। তারা রেসপন্সিবিলিটি নিলেন যে আমরা ফিরিয়ে আনবো সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমারকে। এভরিওয়ান ইগারলি, উৎসুকভাবে অ্যাওয়েটেড, অপেক্ষা করছিল সুনিতাস রিটার্ন, সুনিতার ফিরে আসার জন্য। অ্যান্ড দ্যাট ওয়েট ইজ নাও ওভার, আর এই অপেক্ষা শেষ হয়েছে এখন। আফটার 9 months, প্রায় 9 মাস পর, সুনিতা হ্যাজ ফাইনালি রিটার্ন টু আর্থ। সুনিতা পৃথিবীতে ফিরে এলো ফ্রম স্পেস, মহাকাশ থেকে। অ্যালং উইথ হার, তার সঙ্গে বুচ, নিক হেক, আলেকজান্ডার গর্ভুনোভ, তারাও ফিরে এসেছে। তাহলে সেই মহাকাশে ফেসেছিল সুনিতা এবং কি বুচ উইলমার, তারা ফিরে এলো এবং তাদেরকে আনতে গিয়েছিল নিক হেক এবং আলেকজান্ডার গর্ভুনোভ, তারাও ফিরে এলো। ভারতীয় সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী তখন বাজছিল রাত্রের 3টা 27 এবং দিনটি ছিল বুধবার। ওকে, এই লাইনটি সেম রয়েছে। ওকে, সেম রয়েছে। তারিখ ছিল মার্চের 19 তারিখ, যখন ইউএসএ মানে আমেরিকাতে সময় হচ্ছিল 5টা 57। তার মানে ভারতবর্ষের টাইম ছিল 3টা 27 রাত্রির এবং আমেরিকার টাইম ছিল 5টা 57। কিন্তু ডেট ছিল কি সেদিন টুয়েসডে এবং মার্চের 18 তারিখ, মানে আমেরিকা আমাদের থেকে প্রায় 18 ঘন্টা পিছনে চলছে। ওকে, সুনিতাস স্পেস ক্রাফট সাকসেসফুলি ল্যান্ডেড অ্যান্ড স্প্ল্যাশ ডাউন। সুনিতার যে স্পেস ক্রাফটটা মানে রকেটটা যেটাতে করে তিনি ফিরে আসলেন, সেটা সাকসেসফুলি মানে খুব ভালোভাবে ল্যান্ড করেছে এবং স্প্ল্যাশ ডাউন করেছে, মানে জলে ল্যান্ডিংটা হয়েছে এই রকেটটার। অকার্ড ইন ফ্লোরিডা, যেটা ফ্লোরিডায় তারা ল্যান্ডিং করেছে। তাহলে কোথা থেকে এলো, মহাকাশ থেকে তারা ফিরে এলো এবং ফ্লোরিডাতে ল্যান্ডিং করলো। এলন মাস্ক প্লেড এ ক্রুশিয়াল মানে প্রধান। এলন মাস্ক খুবই একটি প্রধান রোল এই কিন্তু ব্রিঙ্গিং সুনিতা ব্যাক এবং দ্য আদার অ্যাস্ট্রোনটস ব্যাক টু দ্য আর্থ। এলন মাস্ক কিন্তু প্রধান একটি রোল এখানে আদা করেছেন, অথবা তার একটি প্রধান রোল ছিল এই মহাকাশচারীদের ফিরে নিয়ে আসার। দ্য ড্রাগন ক্যাপসুল ফ্রম অ্যালান্স স্পেস রিসার্চ কোম্পানি, ঠিক আছে, অ্যালন মাস্কের যে সেই রকেটটা, তার নাম রাখা হয়েছে ড্রাগন ক্যাপসুল, যেটাতে করে এই মহাকাশচারীদের ফিরে আনা হয়েছে। স্পেস এক্স সেফলি রিটার্নড অল 4 অ্যাস্ট্রোনটস। সেই ড্রাগন ক্যাপসুলটা, যে রকেটটা, সেটা খুব ভালোভাবে নিয়ে এসেছে সুনিতার সহ
মানে সেই 4জন অ্যাস্ট্রোনটদের নামগুলো তো বললাম, ইনক্লুডিং সুনিতা ফ্রম দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। সুনিতাকে তারপরে সেই মহাকাশ যে স্টেশন সেখান থেকে ফিরিয়ে আনা হলো এভাবে। ওকে, তো স্পেস স্টেশন মানে কি, স্পেসে কিন্তু একটা বিশাল বড় বিল্ডিং অথবা বাড়ির মতো ছড়িয়ে রয়েছে। সেখানে গিয়ে যে সায়েন্টিস্টরা যায় বা অ্যাস্ট্রোনটসরা গিয়ে সেখানে গবেষণা করে। সেই ঘরের ভেতরে অক্সিজেন রয়েছে, খাবার রয়েছে, সব কিছু রয়েছে। 9 মাস ধরে ওরা আটকে ছিল, তোমরা ভাবতে পারো যে অক্সিজেন কোথায় পেলো, খাবার কোথায় পেলো, তারপরে ওয়াশরুম সব কিছু আছে। ওকে, সুনিতা উইলিয়াম তিনি সুনিতা উইলিয়াম কি ভারতীয় অ্যাস্ট্রোনট? না, তার জন্ম ভারতে, কিন্তু তিনি হচ্ছেন ইউএস অ্যাস্ট্রোনট। স্যার আপনি তো বললেন আমেরিকান, আমেরিকান যা ইউএসও তা, ঠিক আছে। আমেরিকার আরেক নাম কি? ইউএস। ইউএস মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাশিয়ানও না, মেক্সিকানও না। এরপরে সুনিতা হ্যাড বিন স্ট্র্যান্ডেড। স্ট্র্যান্ডেড মানে কি? আটকে থাকা। ইন স্পেস কতদিনের জন্য আটকে ছিলেন? 9 মাসের জন্য। 9 মাসের কম, 9 মাসের বেশি, মোর দেন মানে বেশি, নাকি 90 মান্থস মানে 90 মাসের জন্য? তিনি 9 মাসের বেশি ছিলেন, মোর দেন 9 মান্থস, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে 33তে দ্য ওনার অফ দ্য স্পেস এক্স ইজ। স্পেস এক্স কোম্পানির ওনারকে আমরা সবাই জানি, যেহেতু এলন মাস্ক সব থেকে ধনী ব্যক্তি, তো এলন মাস্কেরই এই কোম্পানি কিন্তু স্পেস এক্স, যেটা কি করে, যেটা রকেট বানায়, ঠিক আছে। তাদের মূল যে একটা লক্ষ্য আছে মঙ্গল গ্রহে যাওয়া। According to the America Standard Time, the space crew landed on Earth at আমেরিকার টাইম অনুযায়ী কটায় ল্যান্ড করেছে? আমেরিকার টাইমটা এই যে 5:57, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে 5:57, তাহলে 5:57 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বিটা হলো অ্যান্সার। এরপরে 35, দ্য অ্যাস্ট্রোনটস ওয়ার সেফলি রিটার্ন ফ্রম। অ্যাস্ট্রোনটসরা কোথার থেকে ফিরে এসেছে? আচ্ছা, অ্যাস্ট্রোনটসরা কোথায় আটকে ছিল? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তাই না? লাস্টের দিকে লেখা আছে এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তারা আটকে ছিল। সেটাকে শর্টকাটে লেখো তো, সেটা হচ্ছে আই ইন্টারন্যাশনাল, তারপরে এস স্পেস, আরেকটা হচ্ছে এস, সেটা হচ্ছে স্টেশন। তাহলে ISS এটা হয়ে যাবে, কারণ তারা নাসাতেও আটকে ছিল না, ইসরোতেও আটকে ছিল না, বা স্পেস এক্সেও আটকে কিন্তু ছিল না তারা। ওকে, 36, while NASA initially attempted to bring them both back towards the underlined word। আচ্ছা, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কিসের নিচে আছে বলো তো? অ্যাটেম্পটেড, ঠিক আছে। এই যে এখানে অ্যাটেম্পটেডের নিচে আন্ডারলাইন আছে। আচ্ছা, এখানে বলা হয়েছে নাসা প্রাথমিকভাবে চেষ্টা করছিল তাদেরকে ফিরে নিয়ে আসার। তাহলে চেষ্টা করা জিনিসটি কি নাউন হবে নাকি ভার্ব হবে, নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? কোনো কাজ করা বা কোনো কিছু চেষ্টা করা, এটা কাজের মধ্যে পড়ছে, ভার্ব হবে। ওকে, অ্যাডভার্ব কি জিনিস? ভাবের ধরন। যেমন কিভাবে চেষ্টা করছিল, জোরালো চেষ্টা হলে সেটা অ্যাডভার্ব হবে, জোরালো কথাটা মানে হার্ড ওয়ার্ক, ঠিক আছে, হার্ড কথাটা হয়ে যাবে অ্যাডভার্ব। এরপরে সুনিতা হ্যাজ ফাইনালি রিটার্নড। এই যে রিটার্ন, রিটার্ন মানে ফিরে আসা, ফিরে আসার এটার ফ্রেজাল ভাব কি হবে? তাই বলছে তো, ইয়েস, বলছে ফ্রেজাল ভাব কি হবে। দেখো, ফিরে আসা মানে হচ্ছে গেট ব্যাক, ঠিক আছে, গেট ব্যাক। ব্যাক মানেই বুঝতে পারছো তোমরা, একটা এখানে পেয়ে যাচ্ছ। লুক ফর মানে কিন্তু তদন্ত করা বা খোঁজবিন করা, এটা হবে না। হ্যাঁ, বলছে ফিরে আসার ইংলিশ। টার্ন আপ মানে হাজির হওয়া, এটাও হবে না। আর কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা অথবা সুস্থ হয়ে ওঠা, এটাও হবে না। গেট ব্যাকটা হবে কারেক্ট অ্যান্সার। এরপরে সুনিতা উইলিয়াম অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট অফ ইন্ডিয়ান অরিজিন হ্যাড বিন স্ট্র্যান্ডেড ফর ওভার 9 মান্থস। এই যে কথাটা আছে, সুনিতা উইলিয়াম 9 মাসের জন্য তিনি স্পেসে ফেসেছিলেন, এটা কোন টেন্সের মধ্যে আছে? দেখো, এখানে একটা কথা আছে হ্যাডবিন। হ্যাডবিন কথাটা কোথায় বসে? এটা বসে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে। যখনই দেখবে হ্যাড কথাটা রয়েছে সেটা পারফেক্ট হয়। ওকে, তো এটা পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে। 39, everyone eagerly awaited for Sunita's return, noun form of eagerly। eagerly মানে উৎসুকভাবে তারা অপেক্ষা করছিল। তো ইগারলির নাউন ফর্ম হবে ইগারনেস। মনে রাখবে, নাউন ফর্মে বেশিরভাগ নেস কথাটা দেখা যায়। ওকে, তো নাউন ফর্মে যদি কোনোদিন জিজ্ঞেস করে যে এটা নাউন ফর্ম কি, তাহলে তুমি মনে রাখবা নেস কথাটা যেখানে থাকে সেটাই নাউন ফর্ম হওয়ার চান্সেস বেশি থাকে, ঠিক আছে। 99% ও নেস কথাটা থাকলে ওটাই হবে। 40, শি ওয়াজ জয়েন্ড বাই অ্যাস্ট্রোনট বুচ উইলমার। এই যে তার সঙ্গে আটকা পড়েছিল বুচ উইলমার, এই কথাটিতে না আছে কোথাও?
তার সঙ্গে আটকা পড়েছিল অ্যাস্ট্রোনট মহাকাশচারী বুচ উইলমার। এখানে কোথাও না আমি বলিনি, তার জন্য নেগেটিভ হবে না। এটি দিয়ে কি জিজ্ঞেস করা হচ্ছে না তার সঙ্গে কি আটকে পড়েছিল বুচ উইলমার, এরকম কি বলা হয়েছে? না, এখানে বলা হয়েছে সরাসরি তার সঙ্গে আটকে পড়েছিল বুচ উইলমার। তো জিজ্ঞেস যেহেতু না, ইন্টারোগেটিভও না। ইম্পারেটিভ মানে কি? অর্ডার দেওয়া, অর্ডার কোনো বোঝাচ্ছে না। অ্যাফার্মেটিভ মানে কি? বিবরণ দেওয়া, বিবরণ এখানে দেওয়া হচ্ছে। তো এটা হয়ে যাবে বি নাম্বার কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা দেখে নিচ্ছি আমাদের এই যে ক্লাস 12-এর সেম 3 সাজেশন ব্যাচ, যেখানে তোমরা প্রিমিয়াম নোটস পেয়ে যাচ্ছ এই সাবজেক্টগুলোর, যেগুলো কিন্তু খুবই হাইলি এফেক্টিভ নোটস রয়েছে, যেগুলো এবিটিএ, প্রশ্নবিচিত্রা এবং আরও বলতে গেলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে তদন্ত করে সেগুলোকে খোঁজবিন করে সেগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, নোটসগুলো যদি তোমরা নিতে চাও অবশ্যই নিতে পারো, আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে আমি কিন্তু তোমাদের গাইড করে দেবো কী করে তোমরা নোটটা পাবে, অথবা এসবিআই রেডটেক অ্যাপ থেকে তুমি এটা নিতে পারো। এই যে সমস্ত নোটগুলো, যতগুলো নোট আছে এখানে, যে কোনো 5টি অথবা 6টি সাবজেক্টের নোট তুমি পেয়ে যাবে তোমার। ঠিক আছে, 6টি নোট, 6টি সাবজেক্ট বা 5টি সাবজেক্ট মিলিয়ে 199, একটির পিছনে নয়, 6টি সাবজেক্ট অথবা 5টি সাবজেক্ট মিলিয়ে 199, মানে সব সাবজেক্ট তোমার কভার হয়ে যাচ্ছে মাত্র 199 টাকায়। ওকে, এরপরে আমরা নেক্সট যে আনসিন সেখানে চলে আসি, যেটা হচ্ছে এবিটিএ এর সেট 4। ওকে, আমরা কিন্তু এবিটিএ থেকেই আনসিন করছি, এবং তোমরা যদি আমার সঙ্গে এই ক্লাসগুলি করে নাও, যত কঠিন আনসিন আসুক না কেন তোমরা পারবে। কিন্তু যারা দেখো প্রতিটি ক্লাস করবে না, তারপর পরীক্ষায় গিয়ে হঠাৎ করে আনসিন দেখবে, তারা কিন্তু ঘাবড়ে যাবে এবং তাদের ফুল মার্কস নাও আসতে পারে। ওকে, আর যারা দায়িত্ব নিয়ে সব ক্লাসগুলি দেখবে তারা কিন্তু অবশ্যই ভালো নাম্বার পাবে। সমস্ত আনসিনের ক্লাস কিন্তু আমার এই ইউটিউবে আসবে না, সেগুলো আমার কোর্সের মধ্যে আসবে, আলফা ইংলিশ ব্যাচের মধ্যে। যদি ইচ্ছা হয় নিয়ে নিতে পারো। প্লাস্টিক পলিউশন হ্যাজ এমার্জ মানে কি বলতো? উঠে আসা, অ্যাজ ওয়ান অফ দ্য প্রেসিং এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস অফ 21st সেঞ্চুরি। প্লাস্টিক পলিউশন মানে প্লাস্টিক দূষণ উঠে এসেছে সব থেকে কিন্তু ভয়ানক একটা পরিবেশ দূষণ হিসেবে, বা পরিবেশের একটা বাধা হিসেবে, অফ 21st, এই যে 21 শতকে। ঠিক আছে, তো 21 শতকে প্লাস্টিক দূষণটা সব থেকে ভয়াবহ একটা রূপ নিয়েছে পরিবেশের মধ্যে। এভরি ইয়ার মিলিয়ন্স অফ টনস অফ প্লাস্টিক ওয়েস্ট এন্ড আপ ইন দ্য ওশনস। প্রতি বছর লক্ষ লক্ষ, মিলিয়ন্স মানে কি লক্ষ লক্ষ প্লাস্টিক, যে দূষিত প্লাস্টিকগুলো, ইউজ প্লাস্টিকগুলো, সেগুলো ফেলে দেওয়া হয় সেই সমুদ্রের মধ্যে, হার্মিং দ্য ম্যারিন লাইফ মানে সামুদ্রিক জীবনকে এটা কিন্তু ধ্বংস করে দিচ্ছে। ওকে, হার্মিং মানে কি? হার্মিং মানে ক্ষত করা, অথবা ধরে নাও কোনো কিছুকে এফেক্ট করা। ওকে, ডিসরাপ্টিং মানে ধ্বংস করে দেওয়া। ফ্রাজাইল মানে কি? ফ্রাজাইল মানে হচ্ছে খুব কমজোর যেটা, ঠিক আছে, খুব ভঙ্গুর যেটা, সহজেই ভেঙে যায়। ইকোসিস্টেমস মানে বাস্তুতন্ত্র, সেই যে সমুদ্রের নিচে মাছ থাকছে, সেখানে গাছপালাগুলি রয়েছে, যেগুলো শ্যাওলা জাতীয় গাছপালা, সেগুলো কিন্তু এই প্লাস্টিকের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে, মাছগুলি মারা যাচ্ছে। সি টার্টলস, সেই সমুদ্রের যে কচ্ছপরা, ফর ইনস্টেন্স, তারা প্রায়ই কি ঘটে? ইনস্টেন্স মানে প্রায়, অফেন মিস্টেক প্লাস্টিক ব্যাগগুলোকে অনেক সময়, যেহেতু জলের মধ্যে প্লাস্টিক দেখে, সেগুলোকে তারা জেলিফিশ ভাবে, এবং জেলিফিশ ভেবে তারা খেয়ে ফেলে। কারা খেয়ে ফেলে? কচ্ছপগুলো যখন সেই প্লাস্টিক খেয়ে ফেলে, লিডিং টু ফ্যাটাল কনসিকুয়েন্সেস, তখন একটা কিন্তু মারাত্মক বিপদ ঘটে যায়। ফ্যাটাল কনসিকুয়েন্সেস মানে কি? একদম মারণ হতে পারে, মরে যেতে পারে, এরকম একটা বিপদ ঘটে যায় কিন্তু। মোর ওভার প্লাস্টিক্স ডু নট ডিসঅ্যাপিয়ার, আবার প্লাস্টিক কখনো কিন্তু উধাও হয় না, কখনো কিন্তু প্লাস্টিক ধ্বংসও হয় না। ইনস্টিড দে ব্রেক ডাউন ইন্টু টাইনি পার্টিকেলস কল্ড মাইক্রোপ্লাস্টিক। আবার কি হয়? প্লাস্টিক ধীরে ধীরে ভেঙে যেতে যায়, ঠিক আছে, ছোট ছোট টুকরো হয়ে যায়, এবং ছোট ছোট টুকরোগুলোকেই আমরা মাইক্রোপ্লাস্টিক বলি, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। ঠিক আছে, তো প্লাস্টিক কি হয়? ছোট ছোট টুকরোতে ভেঙে যায়, যেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। দিস মাইক্রোপ্লাস্টিক হ্যাভ বিন ফাউন্ড ইন এভরিথিং ফ্রম ফুড উই ইট টু এয়ার উই ব্রেথ। এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় কোথায় বলো তো?
আমরা যেই জিনিসগুলি খাচ্ছি সেগুলির মধ্যে হ্যাঁ যে কোনো জিনিস সবজি থেকে শুরু করে এই যত কিছু যেগুলো প্লাস্টিক ব্যাগে দেওয়া হয়, ঠিক আছে, মোমো চাউমিন তোমাদের, তারপরে বিরিয়ানি যত প্যাকেট রয়েছে সেগুলো সবগুলোতে প্লাস্টিক মেখে থাকে, যেগুলো প্লাস্টিককে কন্টেনারে দেওয়া হয়। আবার আমরা যে এই হাওয়াটা নিচ্ছি, যেটা নিঃশ্বাস নিচ্ছি, সেখানেও মাইক্রোপ্লাস্টিক ভাসছে, কিন্তু তখন আমাদের শরীরের মধ্যে সেই মাইক্রোপ্লাস্টিকগুলো ঢুকে যাচ্ছে এবং লাংসের কিন্তু রোগ হচ্ছে। পোজিং মানে ঘটানো, সেই পোজিং পোটেনশিয়াল রিস্ক টু হিউম্যান, যেটা মানুষের হেলথের উপরে কিন্তু অনেক একটা গভীর প্রভাব ফেলছে। Environmentalists argue that recycling alone not enough to solve the problem. Environmentalist যারা রয়েছে তারা মনে করে যে পরিবেশবিদ যারা রয়েছে তারা মনে করে যে শুধুমাত্র যদি আমরা রিসাইকেল করি, মানে এই প্লাস্টিকগুলোকে পুনরুদ্ধার করে আবার যদি ইউজ করার চেষ্টা করি, এতেই শেষ নয়, এতেই প্রবলেমটাকে সলভ করা যাবে না। দে অ্যাডভোকেট ফর এ সার্কুলার ইকোনমি, তারা একটা বৃত্তাকার একটা ধরে নাও সঞ্চালন চায়, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি এটা আমি। ওয়ার প্রোডাক্টস আর ডিজাইন টু বি রিইউজড অ্যান্ড প্লাস্টিক্স প্রোডাকশন ড্রাস্টিক্যালি রিডিউস। তারা বলছে, পরিবেশবিদরা বলছে যে প্লাস্টিক যতগুলো তৈরি করা হয়েছে ততটুকুই থাক, এখনই প্লাস্টিকের প্রোডাকশন বন্ধ করে দেওয়া উচিত, আর প্লাস্টিক তৈরি করা উচিত না, এবং যেগুলি প্লাস্টিক আমাদের পরিবেশের মধ্যে রয়েছে সেগুলোকে আবার কি করে ইউজ করা যাবে, এবং ফ্যাক্টরি যাতে আর কোনো দিন প্লাস্টিক তৈরি না করে, এভাবেই প্লাস্টিক কমানো যাবে। তবে পরিবেশে যত প্লাস্টিক আছে সেগুলো দিয়ে ব্যাগ তৈরি করা বা কোনো চেয়ার তৈরি করা, ঠিক আছে, এভাবে আমাদের প্লাস্টিকগুলোকে কমাতে হবে। সেভারাল কান্ট্রিজ হ্যাভ অলরেডি স্টার্টেড ব্যানিং সিঙ্গেল ইউজ প্লাস্টিক। অলরেডি অনেক কিন্তু কান্ট্রিতে দেখা গেছে তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেগুলোকে একবার ইউজ করে ফেলে দেওয়া হয়, যেমন ওয়াটার বোতলগুলো হয়, কম দামি রেলের ওয়াটার বোতলগুলো একবার ইউজ করে ফেলে দেওয়া হয়, সেগুলো ব্যান করে দিয়েছে। সাচ অ্যাজ স্ট্রস, যেমন ওই প্লাস্টিকের পাইপগুলো যেগুলো কোল্ড ড্রিঙ্ক খাওয়ার সময় দেওয়া হয় সেগুলো ইউজ করে ফেলে দেওয়া হয়, সেগুলো ব্যান করে দিয়েছে অনেক কান্ট্রিতে। পলিথিন ব্যাগস, যেমন ওই যে প্লাস্টিকের ঠোঙ্গাগুলো, যেগুলো প্লাস্টিক ব্যাগগুলো, সেগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে অনেক দেশে, টু এনকারেজ সাস্টেনেবল অল্টারনেটিভস। আর এগুলোর পরিবর্তে কিন্তু আমাদের পরিবেশের যেগুলো ভালো জিনিস, যেমন কাপড়ের ব্যাগ, এগুলোকে আরও বাড়ানো যায়, এটার জন্য ব্যান করা হয়েছে। ওয়াইল দ্য টাস্ক ইজ ডন্টিং মানে কি, খুবই কঠিন, এই কাজটা খুবই কঠিন, প্লাস্টিককে বাদ দেওয়া বা প্লাস্টিককে কমিয়ে দেওয়া খুবই কঠিন। কম্বিনেশন অফ স্ট্রিক্ট গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড কনসাইন্সেস কনজিউমার চয়েসেস ক্যান হেল্প টার্ন দ্য টাইড এগেনস্ট প্লাস্টিক পলিউশন। যদি গভর্নমেন্ট পলিসি নিয়ে আসে, মানে সরকার থেকে কোনো নীতি বা কোনো নিয়ম আসে, এবং যদি আমাদের এই কনসাইন্স মানে বুদ্ধিমান অথবা জাগ্রত কনজিউমার মানে জাগ্রত মানুষজন যদি তারা প্লাস্টিক ইউজ করা বন্ধ করে দেয়, তাহলেই প্লাস্টিক পলিউশন কম হবে। তো বুঝতে পারলে লাস্টের লাইনটা, যে গভর্নমেন্টও হেল্প করছে, কোনো নিয়ম দিয়ে প্লাস্টিক দেওয়া হচ্ছে না কোনো দোকানে, আর যারা কাস্টমার রয়েছে তারাও বলছে না আমি প্লাস্টিক ইউজ করব না। কেউ যদি কোনো দোকানদার প্লাস্টিক পলিথিন দিচ্ছে, তো তাকে বলা যে দিতে হবে না, কাগজের ব্যাগে দাও বা কাগজের ঠোঙ্গাতে দাও অথবা হাতে দাও, আমি প্লাস্টিক নেব না, ঠিক আছে। এভাবে কিন্তু প্লাস্টিকের পলিউশনটা আস্তে আস্তে কমানো যাবে। তো এই আনসারটা আজকে আমরা করে নেব, চলো। টপার্সরা এই ট্রিকটিকে কখনো কাউকে বলতে চায় না। তুমি কি কখনো লক্ষ্য করেছো কেউ শুধুমাত্র 1 মাসের প্রিপারেশনে অসাধারণ রেজাল্ট করে, অথচ কেউ সারা বছর পরেও সেরকম রেজাল্ট করতে পারে না? কারণ টপার্সরা বইয়ের সব কিছু পড়ে না, তারা সঠিক জিনিসটাকেই বারবার করে পড়ে। সত্যিটা হলো বেশিরভাগ ছাত্রছাত্রী কম পড়ার জন্য পিছিয়ে পড়ে না, তারা পিছিয়ে পড়ে কারণ তারা কখনোই মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলোকে জানতেই পারে না। তাই SBI RateTech নিয়ে এসেছে ক্লাস 12 সেমিস্টার 3 এর প্রিমিয়াম আর্টস সাজেশন নোটস, যেখানে তোমরা মাত্র 199 পেয়ে যাচ্ছ তোমাদের 5টি অথবা 6টি সাবজেক্টের পূর্ণ সাজেশন নোটস চ্যাপ্টার বাই চ্যাপ্টার, যেখানে তোমরা এই নোটসগুলোকে ডাউনলোড করতে পারবে, শেয়ার করতে পারবে, এমনকি প্রিন্ট আউটও করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, স্ক্রিনে থাকা যে কোনো 5টি অথবা 6টি সাবজেক্টের নোটস পেয়ে যাও শুধুমাত্র 199-এ, আর কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। এই নোটসগুলি প্রস্তুত করা হয়েছে এইচএস এর পূর্ববর্তী বছরের প্রশ্নের ট্রেন্ড দেখে,
প্রশ্নবিচিত্রা এবং এবিটি এর মতো কোশ্চেন ব্যাংকের এখানে সলভ নোটস রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বনামধন্য স্কুল যেখান থেকে আজ অবধি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টপার্সরা বেরিয়েছে, সেই স্কুলের শিক্ষকদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সলভ নোটস দেওয়া রয়েছে। মনে রেখো, পরীক্ষার জন্য সবাই পড়ে, কিন্তু যারা সঠিক জিনিসটা পড়ে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। আজই ইনস্টল করো SBI RedCheck অ্যাপ প্লে স্টোর থেকে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। অথবা এই ব্যাচটি নেওয়ার জন্য তোমার অনলাইন পেমেন্ট না থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 7908327252। মাত্র 199-এ পেয়ে যাচ্ছ তুমি এই ব্যাচটি, যেখানে 5টি অথবা 6টি নিজের পছন্দ মতো সাবজেক্টের তুমি নোটস নিয়ে নিতে পারবে। সুযোগটা সবারই সামনে আসে, কিন্তু কাজে লাগায় খুবই কম মানুষ। এবার সিদ্ধান্তটা তোমার, তুমি কি প্রস্তুত থাকবে নাকি পরে আফসোস করবে? প্রথম কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট আর্জেন্ট এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস? সব থেকে বড় বাধা এখনকার দিনে কোনটাকে ধরা হয়েছে? একটু আগেই বললাম প্লাস্টিক পলিউশন। চলো এরপরে নেক্সট কোশ্চেনে আসি আমরা। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, হোয়াই ইজ প্লাস্টিক পার্টিকুলারলি ডেঞ্জারাস ফর সি টার্টল? কেন সেই সামুদ্রিক যে জীব তাদের জন্য, সামুদ্রিক যে কচ্ছপ তাদের জন্য প্লাস্টিক ডেঞ্জারাস কেন? কারণ এটা ওয়াটারটাকে অনেক ঠান্ডা বানিয়ে দেয়, কোল্ড বানিয়ে দেয়? একদমই না। কারণ এটা দিয়ে তারা নিজেদের বাসা বানায়? একদমই না। কারণ দে কনফিউজ প্লাস্টিক ব্যাগস উইথ দেয়ার ফুড। তারা এই প্লাস্টিক ব্যাগগুলোকে নিজেদের খাবার ভাবে, ইয়েস, জেলিফিশের মতো ভাবে, তার জন্য এটাকে কিন্তু তারা খেয়ে ফেলে অনেক সময়, আর এটা তাদের বাধা বিপত্তি হয়, তাদের লাইফ চলে যায়। হোয়াট আর মাইক্রোপ্লাস্টিক? মাইক্রোপ্লাস্টিক কি? মাইক্রোপ্লাস্টিক হলো লার্জ শিট অফ প্লাস্টিক, মানে অনেক বড় বড় প্লাস্টিকের ত্রিপালের মতো। একদমই না। মাইক্রোপ্লাস্টিক মানে হচ্ছে টাইনি পার্টিকেলস রেজাল্টিং ফর ব্রেকডাউন অফ প্লাস্টিক। প্লাস্টিক যখন ভেঙে যায় অথবা প্লাস্টিক যখন ধীরে ধীরে টুকরো টুকরো হতে শুরু করে সেটাকে বলে মাইক্রোপ্লাস্টিক, যেটা খালি চোখে আমরা দেখতে পারি না। চলো নেক্সট। 34, হোয়াট ডাজ দ্য টার্ম সার্কুলার ইকোনমি সাজেস্ট? সার্কুলার ইকোনমি যেটা বিত্তীয়মান একটি সঞ্চালন ব্যবস্থা, সেটা দিয়ে কি বোঝায়? যে সমস্ত প্লাস্টিককে জ্বালিয়ে দিতে হবে, সমস্ত ফ্যাক্টরিগুলোকে একদম দেশের মাঝখানে নিয়ে যেতে হবে প্লাস্টিক ফ্যাক্টরিগুলোকে? না। ডিজাইনিং প্রোডাক্টস ফর রিইউজ অ্যান্ড রিডিউসিং প্রোডাকশন, হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো প্লাস্টিক যদি বানানো হচ্ছে সেটাকে যাতে আবার ইউজ করা যায় এবং সেটা যাতে প্রোডাকশনটা আস্তে আস্তে কমানো যায়, সেটা হচ্ছে সার্কুলার ইকোনমি। হোয়াই ডু, একটি কোশ্চেন বাদ গেল, হোয়াই ডু এনভায়রনমেন্টালিস্ট বিলিভ রিসাইক্লিং ইজ নট কমপ্লিট সলিউশন? এনভায়রনমেন্টালিস্ট যারা রয়েছে, পরিবেশবিদ, তারা কেন মনে করে যে রিসাইকেল করলেই শুধু হবে না? কারণ ইট ইজ বেটার টু রিডিউস অ্যান্ড রিইউজ দ্যান রিসাইকেল। মানে রিসাইকেল করা ছাড়া আমরা যদি ব্যবহার কম করি এবং সেগুলোকে আবার ব্যবহার করি, সেটাই বেটার হবে। রিসাইকেল মানে কি বোঝায়? সাপোজ ধরে নাও আমি কোনো প্লাস্টিকের বোতলে কোনো ঠান্ডা পানীয় খেলাম, সেটিকে আমি ফেলে দিলাম, ঠিক আছে, সেটি কোনো মানুষ তারপর কুড়িয়ে নিয়ে গিয়ে সেটা তারপর রিসাইকেলের জন্য নিয়ে গেল। ওকে, যেমন দেখো যে কোনো গাড়ি এসে নোংরা জিনিসপত্রগুলো নিয়ে গেল, তারপরে সেগুলোকে একসঙ্গে চাপা দিয়ে সেটাকে রিসাইকেল করা হলো, সেখান থেকে প্লাস্টিক ব্লকস তৈরি করা হলো, ছোট ছোট প্লাস্টিকের টুকরো, সেগুলো দিয়ে প্লাস্টিকের মালা তৈরি করা হলো বা অন্যান্য অনেক কিছু তৈরি করা হলো, এটাকে বলে রিসাইকেল। এবং এটি হতে কিন্তু 2 থেকে 3 মাস অথবা 1 বছর অথবা 10 বছরও লাগতে পারে। আমরা এমন করতে পারি যে এমন প্লাস্টিক বোতলগুলো আমরা কিনবো যেগুলোকে আবার ইউজ করা যাবে, যেগুলো ধরে নাও কিনলাম আমরা, সেগুলোর মধ্যে পরবর্তীতে আমরা কোনো সাজানো জিনিস বা গাছ লাগিয়ে দিলাম। তো এই যে রিইউজ, তাহলে কি হলো, সেই প্লাস্টিক বোতলটাকে ফেলা হলো না, একটি জায়গায় সেটি থেকে গেল এবং সেই জিনিসটিকে আর কিন্তু কোনো ধরে নাও পশু পাখি অথবা কোনো মানুষের ক্ষতি হচ্ছে না, যেহেতু ওটা গাছের একটি টব হিসেবে কাজ করছে। ওকে, তো এটাই হচ্ছে রিসাইকেলের থেকে রিডিউস করতে হবে, মানে আমাদের কমাতে হবে কাজটা, অথবা সেই প্লাস্টিককে আবার ব্যবহার করতে হবে কোনো একদিক থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক মেনশন ইন দ্য টেক্সট? মানে একবার শুধুমাত্র ইউজ হয় প্লাস্টিক, এমন প্লাস্টিকের নাম বলো। কার টায়ার হবে? টায়ার তো রাবার দিয়ে হয়। প্লাস্টিক স্ট্রস, স্ট্রস মানে কি বলো? পাইপ বোঝায়, হতে পারে, কারণ পাইপগুলো আমরা একবার ইউজ করি। ওয়াটার বোতল, রিইউজেবল ওয়াটার বোতল না, অনেক ওয়াটার বোতল আছে যেগুলোকে ধুয়ে মুছে আবার ইউজ করা যায়, সেগুলো
বলা চলে না। মেটাল স্পুনস, মেটাল তো একদমই হবে না, প্লাস্টিকের কথা বলেছে, তো প্লাস্টিক স্ট্রস হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। স্ট্র মানে হচ্ছে পাইপ বোঝায়, যেই পাইপগুলো আমরা ঠান্ডা পানীয় খাওয়ার জন্য ইউজ করি। দ্য ওয়ার্ড ডন্টিং, ডন্টিং মানে বললাম খুবই কঠিন অথবা ভয়াবহ বোঝায়, ঠিক আছে। দেখি ওটার কি বলছে, ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ মোস্ট নিয়ারলি মিনস, মানে এর কাছাকাছি মানে কি, খুবই সোজা না, খুবই আনন্দময় না, ইন্টিমিডিয়েটিং বা অথবা ডিফিকাল্ট, ইয়েস বলেছিলাম যে খুবই কঠিন বা খুবই ভয়াবহ যেটি জিনিসকে বোঝায় সেটাকে বলা হয় কি, ডন্টিং। এরপরে চলে আসছি 38-এ। 38-এ বলা হয়েছে হোয়াট হ্যাজ বিন রেসপন্স অফ সেভারাল কান্ট্রিজ অফ দিস ক্রাইসিস। হোয়াট হ্যাজ বিন দ্য রেসপন্সেস অফ সেভারাল কান্ট্রিজ, আচ্ছা অনেক দেশ এই যে প্লাস্টিক দূষণ হয়েছে তার ফলে কি পদক্ষেপ নিয়েছে, তারা প্লাস্টিক প্রোডাকশন আরও বাড়িয়ে দিয়েছে, প্রোডাকশন মানে উৎপাদন, সেটা আরও বাড়িয়ে দিয়েছে, একদম না। তারা ওশেনে যাওয়া বন্ধ করে দিয়েছে, একদমই না। দে ইগনোর দ্য সায়েন্টিস্ট, তারা সেই বৈজ্ঞানিকদের ইগনোর করেছে যে প্লাস্টিক হচ্ছে তো কি করবো আমরা, ওকে এরকম বলেনি। তারা কি করেছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলোকে ব্যান করে দিয়েছে, যেটা আমরা পড়লাম, ঠিক আছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিককে তারা ব্যান করেছে। এই যে সেভারাল কান্ট্রিজ হ্যাভ already started banning single-use plastics such as straws, polythene bags to encourage the sustainable environment alternatives. Where have been microplastic have been found according to the passage? কোথায় মাইক্রোপ্লাস্টিক খুঁজে পাওয়া গেছে, সেই ওশেনে নাকি খাবারে যেগুলো আমরা খাচ্ছি এবং যেই হাওয়াটা নিচ্ছি, সেই খাবার এবং হাওয়া যেটা আমরা নিচ্ছি এবং খাচ্ছি, ঠিক আছে। কোথায় আছে এটা, এটা আছে কোথায় দেখো, খুঁজে দেখো, যারা একদমই আমরা জানি না খুঁজে খুঁজে বের করবো। এভরিথিং ফ্রম ফুড উই ইট অ্যান্ড এয়ার উই ব্রেথ, এই কথাটা আছে। তো এই কোশ্চেনটার এইটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা লাস্ট কোশ্চেনে চলে এসেছি, যেখানে দেখছি অ্যাসারশন রয়েছে এবং রিজন রয়েছে। এখানে এই অপশনটার কালার আলাদা আছে, তার মানে ভাববা না এটা অ্যান্সার হবে, ওকে। ইন্ডিভিজুয়াল চয়েসেস মানে আলাদা আলাদা যে চয়েসেস রয়েছে আর ইম্পর্টেন্ট ইন ফাইটিং প্লাস্টিক পলিউশনস, মানে মানুষ আলাদা আলাদাভাবে যদি তারা ট্রাই করে প্লাস্টিক পলিউশন কমাতে পারবে, সবাই যদি চেষ্টা করে তাহলে প্লাস্টিক পলিউশন কমাতে পারবে। হ্যাঁ কথাটা অ্যাসারশনটা ঠিক আছে। রিজন, এর কারণ হলো গভর্নমেন্ট পলিসিস অ্যালোন ক্যান নট সলভ দ্য প্রবলেম উইদাউট কনজিউমার কোঅপারেশন। গভর্নমেন্ট একা পারবে না, যদি তাকে দেশের মানুষজন সাপোর্ট না করে তাহলে গভর্নমেন্ট একা সেই প্লাস্টিক দূষণকে কমাতে পারবে না। তাহলে কথাটা কি ছিল, যে প্রতিটি মানুষ যদি চেষ্টা করে তবে পলিউশন, প্লাস্টিক পলিউশন কমাতে পারবে, ঠিক আছে। এর কারণ হলো গভর্নমেন্ট একা পারবে না সেই প্লাস্টিক দূষণটা কমাতে যদি দেশবাসী হেল্প না করে। তো আমার মনে হচ্ছে অ্যাসারশনের রিজনটা ঠিকই দিয়েছে, কারণ ঠিকই বলেছে যে সবাইকে হেল্প করতে হবে, কারণ গভর্নমেন্ট একা পারছে না। তো এখানে বলছে বোথ এ আর ট্রু, মানে অ্যাসারশন আর রিজনটা ট্রু, হ্যাঁ ট্রু, এবং রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, হ্যাঁ এটাও সঠিক। তো এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর এখানে যেটা অন্য কালার আছে বলে রিজনটা ঠিক নয়, একদমই ভুল, ঠিক আছে। তো এভাবেই আমরা করে নিলাম আমাদের পুরো এই ক্লাসটিকে। তোমাদের যাদের যাদের মনে হয় প্রিমিয়াম নোটসটা নেবে অবশ্যই কিন্তু তোমরা নিয়ে নাও, কারণ খুবই মানে রিসার্চ করে এই নোটসগুলোকে বানানো হয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো দেওয়া আছে এবং তোমরা বুঝতেই পারবে নোটসগুলি নিলে অনেকেই কিন্তু নিয়েছে, তো পিছিয়ে পড়ো না। সি ইউ সুন গাইস।